এই ড্রামার শুরুতেই আমরা ফ্যামিলির জিয়ানকে দেখতে পাই, যাকে কিনা তারই সৎ বোন শিন ড্রাগ দিয়েছিল। শিন নিজের সাথে করে একটি মোটা লোককে নিয়ে আসে এবং লোকটিকে বলে আজকে রাত তোমাকে এই মেয়েটির সাথে কাটাতে হবে। শিন এখানে জিয়াংকে বলে আজকের রাতে তুমি এই মোটা লোকটির সাথে কাটাবে, কালকে যখন তোমার ফিয়ন্সে চাঙ্গান এটা জানতে পারবে তখন তোমাকে আর বিয়ে করবে না, রাজকুমার চাঙ্গান তো আমাকেই বিয়ে করবে। এটা বলে শিন সেখান থেকে চলে যায়। এবার সেই মোটা লোকটি যখনই জিয়াংয়ের কাছে যেতে যাবে, জিয়াং কোনো মতে লোকটিকে মেরে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। অপরদিকে আমরা এই ড্রামার মেল লিড ইয়ানকে দেখতে পাই, যে কিনা এই রাজ্যের রাজা ছিল এবং সে এখানে মন্দিরে প্রার্থনা করতে এসেছিল। প্রার্থনা হয়ে যাওয়ার পরে ইয়ান সেখান থেকে যাচ্ছিল, তখনই সেই রাস্তা দিয়ে আমাদের জিয়াংও পালাচ্ছিল। জিয়াং এখানে ইয়ানের সাথে ধাক্কা খায় এবং ইয়ান এখানে জিয়াংকে প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যায়। যেহেতু জিয়াংকে ড্রাগ দেওয়া হয়েছিল তাই ও নিজের হুঁশে ছিল না, অপরদিকে ইয়ানও তো ওকে পছন্দ করে ফেলেছে, তাই দুজনে তখন একটি রুমে চলে আসে এবং সেই রাতটা একসাথে কাটায়। পরের দিন সকালবেলা জিয়াং উঠে পালানোর চেষ্টা করে, তবে তখন ইয়ান ওর হাত ধরে ফেলে আর রেগে গিয়ে বলে কাল রাতে তুমি আমার সাথে কাটিয়েছো আর এখন পালানোর চেষ্টা করছো। জিয়ান বলে আসলে কাল রাতে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, আমি যেও আপনার দায়িত্ব নিতে পারবো না, কারণ আমার বিয়ে অলরেডি ঠিক করা আছে। এটা বলেই জিয়াং নিজের সোনার একটা হেয়ার পিন ক্ষতিপূরণ হিসেবে ইয়ানকে দেয়। তবে ওর যে ফিয়ন্সে আছে এটা শুনে ইয়ান তো অনেক বেশি রেগে যায়, কারণ ইয়ান তো ওকে পছন্দ করে ফেলেছে। এদিকে বাইরে আমরা দেখতে পাই শিন ততক্ষণে রাজকুমার চাঙ্গানকে নিয়ে চলে এসেছিল। বাইরে থেকে আওয়াজ পেয়ে জিয়াং এটা বুঝে যায়। জিয়াং তাড়াতাড়ি সেখান থেকে যেতে গেলে পা মুচকে পড়ে যেতে নেয়, তবে সময় মতো ইয়ান ওকে ধরে ফেলে। তখনই বাইরে থেকে আবারও আওয়াজ পেয়ে জিয়াং তো অনেকটা ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি ইয়ানকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তবে ইয়ান সেখান থেকে যেতে রাজি হয় না। ইয়ান বলে তুমি আগে আমাকে অনুরোধ করো, তারপর আমি এখান থেকে যাব। জিয়াং বলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। তবে এতেও ইয়ানের হয় না। ইয়ান বলে তুমি দেখছি অনুরোধ করতেও জানো না, এখন আমাকে কিস করো। এতে সাথে সাথে তখন জিয়াং ওকে কিস করে দেয়, তবে তাতেও ইয়ানের হয় না। ইয়ান তো ওকে লিপ কিস করে দেয়। এদিকে বাইরে যখনই শিন দরজা খুলতে যাবে তখনই বেরিয়ে আসে জিয়াং। জিয়াং তো এখানে একেবারেই স্বাভাবিক ছিল, যেন এখনই ঘুম থেকে উঠেছে। শিন বলে আগে আমাকে ভিতরে যেতে দাও। জিয়াং বলে কেন, তুমি আমার রুমে কেন প্রবেশ করবে, আমি আমার রুমে কাউকে প্রবেশ করতে দেব না। এতে তখন চাঙ্গান বলে কেন, তুমি নিজের রুমে কি কাউকে লুকিয়ে রেখেছো যে প্রবেশ করতে দিবে না? চাঙ্গানের কথা শুনে জিয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি আমাকে সন্দেহ করছো? তবে শিন তখন ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর ভিতরে ঢোকে, তবে ভিতরে কেউই ছিল না, যেটা দেখে শিন নিজেই অবাক হয়ে যায়, কারণ ও নিজেই মোটা লোকটিকে কাল রাতে এখানে রেখে গিয়েছিল। তাহলে লোকটি গেল কোথায়? জিয়াং তখন বলে তুমি নিজের বোনকে কেন ফাঁসানোর চেষ্টা করছো, কেন শুধু শুধু আমার উপর এভাবে অপবাদ দিচ্ছ? শিন এটা শুনে বলে তুমি কি মনে করেছো যে রাজকুমার চাঙ্গান তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে? আসলে এমন কিছুই না, আসলে সে নিজেই তোমাকে ফাঁসানোর প্ল্যানটা করেছিল। এটা শুনে জিয়াং অবাক হয়ে চাঙ্গানের দিকে তাকায় আর জিজ্ঞেস করে তুমি কি সত্যি এগুলো করেছো, আর কেনই বা এমন করলে? আমরা তো ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসি, একে অপরকে বিয়ে করতে চাই। এটা শুনে শিন বলে রাজকুমার চাঙ্গান তোমাকে বিয়ে করতে চায় না, সে আমাকে বিয়ে করতে চায়, তাছাড়া আমার গর্ভে তার সন্তানও আছে। চাঙ্গান তখন বলে শিন একেবারে ঠিক বলছে, তুমি অনেক বোরিং, তোমাকে আমি বিয়ে করতে চাই না। আর আমরা সবাই জানি আমাদের রাজ্যের রাজা কখনো বাবা হতে পারবে না, যার কারণে সে আমার সন্তানকেই অ্যাডপ্ট করবে, তাই ভবিষ্যতে শিন এবং আমার সন্তানই হবে এই রাজ্যের রাজা। আর এখন তুমি নিজে থেকে এই বিয়েটা ভাঙবে। সবকিছু শুনে জিয়াং হতবাক হয়ে যায় আর বলে আমি এই বিয়ে কখনোই ভাঙবো না, আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। আর রাজার ডিক্রি অনুযায়ী আমাকেই তোমার প্রধান পত্নী বানাতে হবে, তখন তোমার আর আমার সন্তানই হবে ভবিষ্যতের রাজা। যদিও বা তুমি শিনকে বিয়ে করো, সে তো শুধুমাত্র তোমার উপপত্নী হবে। তোমরা দুজন আমাকে এভাবে ঠকিয়েছ, আর কি করে ভাবলে যে আমি তোমাদেরকে এত সহজে ছেড়ে দেব? আমি এই প্রতিশোধ নিয়েই ছাড়ব।
আমি এই বিয়ে কখনোই ভাঙবো না। চাঙান তখন ওকে ধমকাতে শুরু করে আর বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি নিজে থেকে এই বিয়ে ভাঙবে। তবে এখানে জিয়াং ওকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ও এই বিয়ে কিছুতেই ভাঙবে না। যেটাতে তখন শিন হাসতে শুরু করে আর বলে, তুমি যদি এই বিয়ে না ভাঙো তাহলে তোমার ভাইকে আমি মেরে ফেলবো। তোমার ভাই শিফ্যাং তো আমার কাছেই বন্দি আছে। এটা দেখে জিয়াং বলে, শিফ্যাংকে যদি মেরে ফেলো তাহলে বাবা তোমাকে ছাড়বে না, কারণ বাবা শিফ্যাংকে অনেক ভালোবাসে। শিন এটা শুনে বলে, তোমার কি মনে হয় যে বাবার অনুমতি ছাড়া আমি শিফ্যাংকে বন্দি করেছি? আসলে বাবা নিজেও জানে আমার সন্তানই হবে ভবিষ্যতের রাজা, তাই সে আর বাধা দেয়নি। এটা শুনে জিয়াং তো পুরোই হতবাক হয়ে যায়। শেষে কিনা ওর বাবা ওর সাথে এমনটা করলো। এবার শিফাংকে বাঁচাতে জিয়াং এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য রাজি হয় এবং তাড়াতাড়ি আবেদনপত্রে সই করে দেয়। যে আবেদনপত্রে লেখা ছিল স্বইচ্ছায় এই বিয়েটা ভাঙছে এবং শিফাংকেও বাঁচিয়ে নেয়। শিন তখন গার্ডদেরকে আদেশ দেয়, এবার এই ম্যানশন থেকে এদের দুজনকে বের করো, তার সাথে ওরা যে দামি দামি জিনিসপত্র পড়ে আছে সেগুলো ওদের কাছ থেকে কেড়ে নাও। এদিকে ইয়ানের আদেশে গার্ড তখন জিয়াংয়ের সকল খবরাখবর নিয়ে এসেছিল যে জিয়াং হচ্ছে এই রাজ্যের মার্কুইসের বড় মেয়ে এবং তার ফিয়ন্সে হচ্ছে রাজকুমার চাঙান। জিয়াংয়ের ফিয়ন্সে আছে এটা শুনে ইয়ান তো মনে মনে জেলাস ফিল করে আর নিজের গার্ডকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় জিয়াংয়ের সাথে রাজকুমার চাঙানকে মানায়? এবার গার্ড তখন বলতেই যাচ্ছিল, যেহেতু রাজা নিজেই বিয়ে ঠিক করেছিল তার মানে নিশ্চয় ওদেরকে ভালো মানায়। তবে একথা বুঝতে পেরে ইয়ান তখন অনেক বেশি রেগে যায়। যেটা বুঝতে পেরে গার্ড তখন বলে, আরে না না, আমি তো না বলছিলাম যে ওদের দুজনকে খুব খারাপ লাগে একসাথে, একদমই মানায় না। এটা শুনে ইয়ান তখন খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবে, এই রাজার হঠাৎ করে কি হলো, কোথাও রাজা আবার প্রেমে টেমে পড়লো নাকি? এদিকে ইয়ান তো মনে মনে এটাই ভাবছিল যে জিয়াংয়ের বিয়েটা কি করে ভাঙা যায়। ঠিক তখনই ওর কাছে সেই আবেদনপত্রটি চলে আসে যেখানে জিয়াং নিজে থেকে চাঙানের সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। যেটা দেখে ও তো অনেক খুশি হয়ে যায় যে তো মেঘনা চাইতেই জল, এবার জিয়াংকেও নিজেই বিয়ে করবে। ইয়ানের গার্ডের মাথায় তো কিছুই ঢুকছিল না। ইয়ান তখন গার্ডকে বলে, যাও তাড়াতাড়ি গিয়ে জিয়াংকে ডেকে পাঠাও, বলো রাজা ওকে ডেকেছে। এভাবে কিছুক্ষণ পার হয়ে যায়। ইয়ান তো জিয়াংয়ের জন্যই অপেক্ষা করছিল। কিছু সময় যেতেও গার্ডকে জিজ্ঞেস করে, জিয়াং কি এসেছে দেখা করার জন্য? গার্ড তখন বলে, না এখনো আসেনি। এভাবে প্রতিটা মিনিটে মিনিটেও গার্ডকে জিজ্ঞেস করতে থাকে জিয়াং এসেছে কিনা। গার্ডও খুবই সম্মানের সাথে জানায়, মাননীয়, এখনো সে এসে পৌঁছায়নি। ইয়ানের ধৈর্যের বাঁধ তো এবার ভেঙেই যায়। অপরদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যাকে কিনা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং জিয়াং তখন নিজের ভাইয়ের পড়াশোনা চালানোর জন্য একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ নিয়ে নিয়েছিল। হঠাৎ করে ওর অনেক বমি বমি আসতে থাকে। এতে জিয়াংয়ের কিছু একটা সন্দেহ হয়, তাই ও ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন চেক আপ করে বলে, আপনি প্রেগনেন্ট। এটা শুনে জিয়াং কি বলবে বুঝতে পারে না আর সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সেখানে ঝাও পরিবারের বড় ছেলে উই চলে আসে, যে এখানে আসতেই জিয়াংকে বলে, তুমি না মার্কুইসের বড় মেয়ে যাকে কিনা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? জিয়াং বলে, আমি সে নই। এটা বলেও যেতে যায়, তবে তখন উই ওর সাথে অসভ্যতামি করতে শুরু করে আর ওকে কিছুতেই সেখান থেকে যেতে দিচ্ছিল না। জিয়াং বলতে থাকে, আমি প্রেগনেন্ট, আমাকে ছেড়ে দাও। তখন সেই পথ দিয়ে ইয়ান আসছিল। ইয়ান এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি এসে উইকে একটা লাথি মেরে ফেলে দেয় আর জিয়াংকে বাঁচিয়ে নেয়। এবার উই তো অনেক বেশি রেগে যায় যে তোমার এত সাহস হয় কি করে আমাকে লাথি মারার। ইয়ান তখন নিজের গার্ডকে বলে, ওকে বুঝিয়ে দাও যে আমার এত সাহস কোথা থেকে এসেছে। গার্ড তখন নিজের টোকেন বের করে, যেটা দেখে উই তো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে ও রাজার সাথে টক্কর নিয়েছে, তাই তাড়াতাড়ি ক্ষমা চাইতে থাকে। তবে গার্ড ওকে বন্দি করার আদেশ দেয়। এদিকে ইয়ান তো রেগে জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি আমাকে রেখে কোন পুরুষের সাথে আবার সম্পর্কে জড়িয়েছ আর প্রেগনেন্ট হয়ে গিয়েছ? আসলে ও তো জানতো যে ও কোনোদিন বাবা হতে পারবে না, তাই এমন প্রশ্ন করছে। জিয়াং তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি আমার চরিত্রের উপর এভাবে আঙুল তুলতে পারো না। এই বাচ্চা আমার, আমি ওকে মানুষ করব, তোমার ওর দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। জিয়াংয়ের কথা শুনে ইয়ান তো অবাক হয়ে যায়। তার মানে কি সত্যি এই বাচ্চাটা ওর?
কিন্তু এটা কি করে সম্ভব, কারণ ও তো কখনো বাবা হতে পারবে না। জিয়াং রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, তবে ইয়ান জোর করে ওকে কোলে তুলে নেয় এবং নিজের সিক্রেট ম্যানশনে নিয়ে আসে, যেখানে ইম্পেরিয়াল ডাক্তার জিয়াংয়ে চেক আপ করে আর বলে জিয়াং 3 মাসের প্রেগনেন্ট। এটা শুনে ইয়ান তো আরো অবাক হয়ে যায়, কারণ 3 মাস আগেই তো ওর সাথে জিয়াংয়ের দেখা হয়েছে। তার মানে এটা হয়তো সত্যি ওরই বাচ্চা। জিয়াং তো এদিকে রাগ করে বসেই ছিল। ইয়ান তখন ডাক্তারকে ওকেও একটু চেক আপ করতে বলে। ডাক্তার ওকে চেক আপ করে অবাক হয়ে যায় আর বলে আপনি তো এখন একেবারেই সুস্থ হয়ে গিয়েছেন। আগে কিছু সমস্যার জন্য আপনি বাবা হতে পারতেন না, কিন্তু এখন আপনি একেবারেই সুস্থ আছেন, হয়তো মেডিসিন খেয়ে উন্নতি হয়েছে। এটা শুনে ইয়ান তো অনেক খুশি হয়ে যায়, তার মানে এটা সত্যি ওরই বাচ্চা। তবে জিয়াং তখনও রেগেছিল। জিয়াং সেখান থেকে চলে যেতে চাইলে ইয়ান ওকে আটকায় আর বলে তুমি এখন থেকে এখানেই থাকবে, আমার সাথে থাকবে, কারণ তোমার পেটে আমার বাচ্চা আছে, আমারও অধিকার আছে আমার বাচ্চার দায়িত্ব নেওয়ার। জিয়াং তারপরও চলে যেতে চায়, কারণ একবার বিশ্বাস ভাঙার পর ও আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। ইয়ান আবারও ওকে আটকায় আর বলে ঠিক আছে, বাচ্চার দায়িত্ব তুমি নিতে চাও তো তাহলে বাচ্চার দায়িত্ব তুমিই নিও, তোমার দায়িত্ব এখন থেকে আমার, আমি তোমার খেয়াল রাখবো, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এই কথা শুনে তখন জিয়ং একটু একটু গলতে শুরু করে। এই প্রথম কেউ এর এত কেয়ার করছে, যেটা জিয়ং এর কাছে অনেক ভালো লাগে। এরপর ইয়ান জিয়াং এর জন্য চিং নামের একটি পার্সোনাল মেডের ব্যবস্থা করে দেয়, যে এখন থেকে জিয়াং এর খেয়াল রাখবে। তার সাথে ইয়ান এখানে ওর জন্য অনেক দামি দামি জিনিসপাতিও নিয়ে এসেছিল, যেগুলো দেখে জিয়াং তো বেশ অবাক হয়ে যায় আর বুঝতে পারে ইয়ান হয়তো কোনো নোবেল ফ্যামিলির ছেলে। তখন সেখানে শিফ্যাং চলে আসে। মূলত ইয়ানই এখানে শিফ্যাংকে আনার ব্যবস্থা করেছে। এখন থেকে শিফ্যাংয়ের দায়িত্ব ইয়ান নেবে, যেটাতে জিয়াং তো আরো খুশি হয়ে যায়। এরপর শিফ্যাং জিয়াংকে বলে কাল মায়ের মৃত্যুবার্ষিকী, আমরা কি মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে সম্মান প্রদর্শন করতে যাব না? জিয়াং বলে অবশ্যই যাব। তো পরের দিন সকাল সকাল জিয়াং শিফ্যাংকে নিয়ে মার্কুইস ম্যানশনে চলে আসে নিজের মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে সম্মান প্রদর্শন করতে। তখন সেখানে শিন এবং চাঙ্গান বেরিয়ে আসে। শিন বলে তুই আবারও এখানে এসেছিস, নিশ্চয়ই আবারও চাঙ্গানকে ফাঁসানোর জন্য এসেছিস। জিয়াং তখন বলে তোদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই তার মেমোরিয়াল ট্যাবলেটের সামনে শ্রদ্ধা জানাতে এসেছি। শিন বলে আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে একটা শর্তে ভেতরে ঢুকতে দিতে রাজি আছি, এখানে 100 বার নাকে খড় দে। এটা শুনে শিফ্যাং বলে ঠিক আছে, আমি আমার বোনের হয়ে নাকে খড় দিয়ে দেব। তবে জিয়াং তখন শিফ্যাংকে সেখান থেকে সরিয়ে দেয়। জিয়াং বলে আমি এই শর্তে রাজি আছি। দাসী চিং তখন অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি সব কি বলছেন, এই অবস্থায় নাকে খড় দিলে আপনার পেটের বাচ্চার তো ক্ষতি হবে। আমি লর্ড ইয়ানকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, সে এসে সব কিছু ঠিক করবে। তবে জিয়াং সাথে সাথেই না বলে দেয়, কারণ জিয়াং তো আর জানতো না যে ইয়ান এই রাজ্যের রাজা। ও ভাবছিল যদি ইয়ান এখানে আসে তাহলে চাঙ্গান নিশ্চয়ই ওর কোনো ক্ষতি করে দেবে। যেহেতু চাঙ্গানের বাচ্চা ভবিষ্যতে রাজা হবে, তাই চাঙ্গানের হাতে এখন অনেক ক্ষমতা। তাই তখন জিয়াং সেখানে বাধ্য হয়ে নাকে খড় দিতে শুরু করে। ওকে নাকে খড় দিতে দেখে শিন এবং চাঙ্গান বেশ মজাই নিচ্ছিল। তবে 100 বার নাকে খড় দেওয়ার পরও শিন ওকে ভিতরে ঢুকতে দেয় না, বরং একটি দাসীকে দিয়ে ওর মায়ের মেমোরিয়াল ট্যাবলেটটাকে বাইরে আনে এবং সেটা নিচে থেকেই জিয়াংকে দিতে যায়। জিয়াং সেটা ধরতে গেলে শিন তখন ইচ্ছা করে সেটা নিচে ফেলে দেয়, যার কারণে মেমোরিয়াল ট্যাবলেটটা সেখানেই ভেঙে যায়। এটা দেখে জিয়াং অনেক রেগে যায় আর তখনই শিনকে মারতে যায়। তবে তার আগেই চাঙ্গান এসে জিয়াংয়ের পেটে লাথি মারে। চাঙ্গান রেগে বলে তোমার সাহস হয় কি করে ওকে মারার চেষ্টা করার, তুমি জানো না ও ভবিষ্যতে রাজার জন্ম দিতে চলেছে, যদি শিনের কিছু হয়ে যেত তখন কি হতো। এদিকে লাথি খেয়ে জিয়াংয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। শিন রেগে জিয়াংকে মারার জন্য একটি তলোয়ার হাতে তুলে নেয়। শিফ্যাং নিজের বোনের উপরে অত্যাচার আর সহ্য করতে পারে না আর সোজা গিয়ে চাঙ্গানের হাতে কামড় দিয়ে বসে, যেটাতে চাঙ্গান তখন অনেক বেশি রেগে যায় আর গার্ডদেরকে বলে শিফ্যাংকে বন্দি করে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এরপর ওরা জিয়াংকে নিয়ে ভিতরে চলে আসে জিয়াংকে টর্চার করার জন্য। এখানে জিয়াংয়ের গলায় হাত পায়ে দড়ি বেঁধে সেটা ঘোড়ার সাথে লাগিয়ে দেওয়া হয়েছিল। যখন ঘোড়াগুলো সামনের দিকে এগোয় তখন জিয়াংয়ের গলায় ফাঁস লেগে যায়।
চিং তখন বলতে থাকে, ওনাকে ছেড়ে দিন, আপনারা জানেন না ওর পেটে কার সন্তান আছে। আর কিছু বলার আগেই চাঙ্গান ওকে থাপ্পড় মারে আর বলে, সামান্য দাসী হয়ে এত কথা বলো কোন সাহসে। এদিকে শিন এসে তো জিয়াংকে ইচ্ছা মতো চর মারছিল। ততক্ষণে সেখানে খবর পেয়ে ইয়ান চলে আসে। ইয়ান এই দৃশ্য দেখে অনেক বেশি রেগে যায়। ইয়ান তাড়াতাড়ি গিয়ে তখন জিয়াংকে উদ্ধার করে। চাঙ্গান তখন বলে, মহারাজ আপনি যে আসবেন আগে কেন বললেন না, তাহলে আমি সমস্ত ব্যবস্থা করে রাখতাম। এটা শুনে ইয়ান আরও বেশি রেগে যায় আর বলে, তোমাদের সাহস হয় কি করে আমার হবু বাচ্চার মাকে এভাবে টর্চার করার। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। শিন উঠে বলে, আসলে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। ও বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যার কারণেই আমরা ওকে শাস্তি দিচ্ছিলাম, এছাড়া আর বেশি কিছুই না। ইয়ান তো এটা শুনে আরও রেগে যায় আর বলে, কি বললে তুমি? দাসী তখন বলে, শিন তুমিও তো বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছ। চাঙ্গান বলে, শিনের বেলায় আলাদা ব্যাপার, কারণ ও ভবিষ্যতে রাজার মা হতে চলেছে। এটা শুনে ইয়ান রেগে চাঙ্গানকে নীল ডাউন হতে বলে। সাথে সাথে চাঙ্গান ভয় পেয়ে নীল ডাউন হয়ে যায়। ইয়ান তখন চাঙ্গানকে শাস্তিস্বরূপ 50 ঘা চাবুকের বাড়ি মারতে বলে এবং এটা ছিল শিকলের চাবুক, যার এক ঘা পড়লেই মানুষ কুপোকাত হয়ে যায়। আর শিন যেহেতু প্রেগনেন্ট তাই শিনকে একটু কমিয়ে শাস্তি দেয় আর বলে, মন্দিরে বসে তুমি আমাদের ধর্মগ্রন্থের পুস্তানি 100 বার কপি করে লিখবে এবং জিয়াংয়ের জন্য মন্দিরে বসে প্রার্থনা করবে। আমি একটি লোক পাঠিয়ে দেব যে তোমার উপরে নজরদারি করবে, তাই ফাঁকিবাজি করার একেবারেই চেষ্টা করবে না। তুমি প্রেগনেন্ট বলে আমি তোমাকে কম শাস্তি দিলাম। রাজার কাছ থেকে এমন শাস্তি পেয়ে শিন তো অনেক বেশি ঘাবড়ে যায়। তার সাথে মনে মনে এটা নিয়ে হিংসা করতে থাকে যে রাজা কেন জিয়াংয়ের জন্য এত কেয়ার করছে। এরপর ইয়ান জিয়াংকে নিয়ে ম্যানশনে ফেরত চলে আসে। ডাক্তার চেক আপ করে বলে, বাচ্চা একদম সুস্থ আছে, তেমন কোনো ক্ষতি হয়নি, ঠিক সময় মতো আপনি তাকে বাঁচিয়ে নিয়েছেন। ইয়ান এটা শুনে একটু নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পরে জিয়াংয়ের জ্ঞান ফেরে। জিয়াংয়ের জ্ঞান ফিরতে ওর মনে পড়ে যায় যে ইয়ান ওকে বাঁচাতে এসেছিল এবং ইয়ান সেখানে আসার সাথে সাথে সবাই ওকে ইউর ম্যাজেস্টি বলে গ্রিটিংও করেছিল। জিয়াং ইয়ানের কাছে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তুমি আসলে কে? এবার ইয়ান কোনো কথা না বলে নিজের টোকেনটা ওকে বের করে দেয় আর বলে, এই টোকেন দেখেই তুমি বুঝে নাও যে আমি আসলে কে। জিয়াং অবাক হয়ে বলে, এটা তো রাজার টোকেন, কিন্তু তুমি এটা কি করে পেলে? তার মানে তুমি কি রাজার অনেক কাছের একজন লোক? তাই তো তখন সবাই মিলে তোমাকে গ্রিটিং করেছিল, তাই না? জিয়াংয়ের মুখে এমন কথা শুনে ইয়ান নিজেই তখন বোকা বনে যায়। ইয়ান বলে, তুমি ভুল বুঝছো, আসলে আমি এই রাজ্যের রাজা। তবে জিয়াং এই কথা বিশ্বাস করে না, ওর মনে হচ্ছিল ইয়ান ওর সাথে মজা করছে। গার্ড ওয়ান তখন বলে, ম্যাজেস্টি ঠিকই বলছে, সেই হলো এই রাজ্যের রাজা আর আমি হলাম তার একমাত্র গার্ড, মানে মিলিটারি কমান্ডার আর কি। তবে এ কথাগুলো জিয়াং বিশ্বাস করতে পারে না, ভাবে ওরা হয়তো মজা করছে। জিয়াং বলে, তাছাড়া তোমরা কি একটা কথা জানো, আমাদের রাজ্যের রাজা নাকি গে, মানে ছেলেদের প্রতি ইন্টারেস্টেড আর কি। এমনকি তার যে ইম্পেরিয়াল গার্ড ওয়ান আছে তার সাথে নাকি তার সম্পর্কও আছে, সেই জন্যই তো সারাদিন ওরা দুজন একসাথেই থাকে। ইয়ান জিজ্ঞেস করে, এ কথাগুলো তোমাকে কে বলল? জিয়াং বলে, কেন, পুরো রাজ্যের সবাই তো এই বিষয়ে জানে যে আমাদের রাজা একজন গে এবং তার গার্ডের সাথে তার অবৈধ সম্পর্ক আছে, সেজন্যই তো সে আজ পর্যন্ত বিয়ে করেনি, না কোনো মেয়ের সাথে প্রেম করেছে। এসব শুনে গার্ড ওয়ানের তো হাওয়া টাইট হয়ে যায়। ইয়ান রেগে তখন ওর দিকে তাকায় আর বলে, রাজ্যের সবাই জানে এই বিষয়ে, শুধু আমি জানি না, নিশ্চয়ই তুমি লুকিয়েছো এই কথাগুলো আমার থেকে। যাও এক্ষুনি গিয়ে এই গুজবগুলোকে রাজ্য থেকে সরিয়ে দাও। অন্যদিকে চাঙ্গানকে তো চাবুকের বাড়ি মারা হয়েছিল এবং ওর ব্যথার জায়গায় শিন তখন ওষুধ লাগিয়ে দিচ্ছিল। শিন এখানে এটা নিয়েই চিন্তিত ছিল যে রাজা জিয়াংয়ের এত কেয়ার করছে, কোথাও সত্যি আবার জিয়াংয়ের পেটে যে বাচ্চাটা আছে সেটা রাজার নয় তো? যদি এমনটাই হয় তাহলে ওদের বাচ্চা তো কখনোই রাজা হতে পারবে না, তাই এখনই ওদেরকে কিছু একটা করতে হবে। শিন তখন একটা শয়তানি প্ল্যান করে। অপরদিকে আমরা লেডি ফাং নামের একজন মহিলাকে দেখতে পাই যে সেই ম্যানশনের সামনে আসে এবং জিজ্ঞেস করে, এখানেই আমার স্বামী রোজ আসে ওই মেয়েটার সাথে দেখা করতে, তাই না? গার্ডটি তখন বলে, হ্যাঁ, মার্কুইসের ছোট মেয়ে শিন আমাকে বলেছে ইম্পেরিয়াল ডাক্তার সবসময় এখানেই আসে। এটা শুনে লেডি ফাং অনেক রেগে যায় আর ভিতরে চলে আসে।
লেডি ফাংকে এভাবে ভিতরে আসতে দেখে চিং তখন ওনাকে আটকাতে চায়, তবে লেডি ফাং তো কোনো কথাই শোনে না। বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনে তখন জিয়াং বাইরে চলে আসে। জিয়াংকে দেখে লেডি ফাং বলে, এসেছো তুমি অসভ্য মেয়ে, তুমি তো দেখছি আমার স্বামীকে ফাঁসিয়ে আবার প্রেগনেন্টও হয়ে গিয়েছো, তা তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে ফাঁসাতে? জিয়াং তো অবাক হয়ে যায় আর চিংকে জিজ্ঞেস করে, ইয়ান কি আগেও বিয়ে করেছিল নাকি? ইয়ান আমাকে এভাবে কি করে ঠকাতে পারলো? চিং তখন বলে, আপনি এসব বিশ্বাস করবেন না, আর তাছাড়া আপনার কি মনে হয় মাস্টার ইয়ানের টেস্ট কি এত খারাপ যে এনার মতো একটা মহিলাকে বিয়ে করবে? জিয়াং এটা শুনে মনে মনে ভাবে চিং ঠিকই বলছে, ইয়ানের টেস্ট এতটাও খারাপ না। চিং তখন জিজ্ঞেস করে, আপনার হাজবেন্ডের নাম কি? লেডি ফাং বলে, আমার হাজবেন্ড হচ্ছে এই রাজ্যের ইম্পেরিয়াল ডাক্তার, তাই তো এই অসভ্য মেয়েটা আমার হাজবেন্ডকে ফাঁসিয়েছে। এটা শুনে জিয়াং বুঝতে পারে যে লেডি ফাং ওকে ভুল বুঝছে। চিং তখন ওনাকে বোঝানোর চেষ্টা করে, আপনি ভুল বুঝছেন, এমন কিছুই না। তবে লেডি ফাং তো তখন কান্নাকাটি শুরু করে এবং চিৎকার করে সেখানে লোক জড়ো করে। এবার ওই লোকগুলো সব কিছু শোনার পরে জিয়াংকে কথা শোনাতে শুরু করে এবং অনেক বাজে মন্তব্য করতে থাকে। সেগুলো শুনে জিয়াংয়ের তখন শরীর খারাপ হয়ে যায়। জিয়াং সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তবে লেডি ফাংয়ের মনে হচ্ছিল জিয়াং নাটক করছে, তাই জিয়াংকে তখন তিনি একটি লাঠি দিয়ে মারার জন্য যায়। তবে যখনই ওকে মারতে যাবে তার আগেই কেউ একজন লেডি ফাংকে লাথি মেরে ফেলে দেয়, যেটার অন্য কেউ নয় বরং ইয়ান ছিল। ইয়ান তাড়াতাড়ি করে জিয়াংয়ের কাছে যায়, তবে শরীর খারাপ হওয়ার কারণে জিয়াং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে লেডি ফাং তো অনেক বেশি রেগেছিল, তোমার সাহস হয় কি করে আমাকে লাথি মারার? তুমি কি জানো আমার হাজবেন্ড হলো এই রাজ্যের ইম্পেরিয়াল ডাক্তার? ইয়ান তখন বলে, আমি চাইলে 2 সেকেন্ডের মধ্যে তোমার হাজবেন্ডকে ডাক্তার পদ থেকে সরিয়ে দিতে পারি। লেডি ফাং বলে, তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি হলে এই রাজ্যের রাজা। ইয়ান তখন কোনো কথা না বাড়িয়ে জিয়াংকে কোলে তুলে নেয় আর গার্ডদেরকে আদেশ দেয় এই লেডি ফাংকে ততক্ষণ পর্যন্ত চর মারতে যতক্ষণ না সে বোবা হয়ে যাচ্ছে। এটা বলে ইয়ান সেখান থেকে চলে যায়। লেডি ফাংকে গার্ডরা বন্দি করে আর ওকে চর মারতে থাকে। ততক্ষণে খবর পেয়ে সেখানে ইম্পেরিয়াল ডাক্তার চলে আসে। ইয়ানও বাইরে বেরিয়ে এসেছিল। ইয়ানকে দেখে লেডি ফাং বলে, এই শয়তান ছেলেটাই আমাকে বন্দি করে মেরেছে, ওকে তুমি শাস্তি দাও। এ কথা শুনে ইম্পেরিয়াল ডাক্তার তখন উল্টো তাকেই থাপ্পড় দিয়ে বসে। ইম্পেরিয়াল ডাক্তার তখন হাঁটু করে ইয়ানের সামনে নিজের স্ত্রীর হয়ে ক্ষমা চায় আর বলে সে ভুল করে ফেলেছে। এবার ইয়ান যে রাজা এটা শুনে লেডি ফাংয়ের মুখ তো পুরো হা হয়ে যায়। লেডি ফাং এতটাই শকড হয়ে গিয়েছিল যে সেখানেই ইয়ানের পায়ে পড়ে যায় আর ক্ষমা চাইতে শুরু করে। লেডি ফাং বলে, আসলে শিন এবং রাজকুমার চাঙ্গানই আমাকে এগুলো করতে বলেছিল। যেহেতু রাজকুমার চাঙ্গান বলেছিল তাই আমি ভেবেছিলাম সে হয়তো মিথ্যা বলেনি, তাই এখানে সে ঝামেলা করেছি। ইয়ানের কাছে পরিষ্কার হয়ে যায় তার মানে চাঙ্গান এবং শিনই এগুলো করেছে। ইয়ান এক্ষুনি ওদেরকে মজা দেখানোর জন্য যেতে চায়, তবে তখনই সেখানে জিয়াং চলে আসে। জিয়াং বলে, তুমি আর এসব কিছুর মধ্যে ইনভলভ হবে না, এগুলো আমাকে সামলানোর দায়িত্ব দাও, আমি নিজেই ওদেরকে দেখে নেব। ইয়ান বলে, কিন্তু এখন তোমার রেস্ট নেওয়া উচিত। জিয়াং বলে, তুমি চিন্তা করো না, আমি নিজেই খেয়াল রাখবো। যেহেতু ওরা আমার সন্তানকে মারার চেষ্টা করেছে তাই আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। ইয়ান এবার রাজি হয় আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো মতেই কোনো ক্ষতি হতে দেব না। এদিকে জিয়াংকে ফাঁসাতে না পেরে চাঙ্গান তো অনেক বেশি রেগেছিল যে এবার ওদের প্ল্যান ফেল করলো। শিন বলে, চিন্তা করো না, আমার কাছে এখনো একটি প্ল্যান রয়েছে। কালকে বাবার 50তম জন্মদিন, যেখানে জিয়াং অবশ্যই আসবে আর আমি ওকে এমনভাবে অপমান করব যে ও আর কাউকে মুখ দেখানোর সাহসও পাবে না। এটা শুনে চাঙ্গান তখন অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা মার্কুইস অর্থাৎ জিয়াং এবং শিনের বাবার 50তম জন্মদিন বার্ষিকীর সিন দেখতে পাই, যেখানে সবাই মিলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সবাই অনেক বেশি খুশি ছিল। ঠিক তখনই সেখানে চলে আসে শিফাংকে নিয়ে জিয়াং। তবে ওদেরকে দেখা মাত্রই মার্কুইসের মুখ কালো হয়ে যায় এবং সে একটি কাচের বাটি নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারে আর অনেক রেগে জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? জিয়াং বলে, বাবা, আমরা এখানে আপনার জন্মদিন সেলিব্রেট করতে এসেছি। এটা শুনে মার্কুইস বলে, বেয়াদব মেয়ে, তোমাদের মুখও আমি দেখতে চাই না। শিফাং বলে, কিন্তু বাবা, আপনি তো বলেছিলেন যে আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন। এটা শুনে মার্কুইস তখন মনে মনে শিফাং এবং জিয়াংয়ের কাছে ক্ষমা চায় আর ভাবে, আমি ক্ষমতার জন্য এগুলো করছি,
কারণ শিনের পেটে এখন ভবিষ্যতের রাজা রয়েছে, তাই ক্ষমতার জন্য আমাকে এগুলো করতেই হবে। আশেপাশের সকল লোক তখন কানাঘুষো করতে শুরু করে, মার্কুইস নিজের মেয়ের সাথে এমন কেন করছে। তখন অপর একটি লোক বলে, কারণ এই মেয়েটি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়ে পরিবারের মানসম্মান ডুবিয়েছে। এসব কিছু তখন জিয়াংও শুনতে পায়। জিয়াং তখন নিজের বাবাকে বলে, আমি এখানে আপনার কাছে বিচার চাইতে এসেছি। জিয়াং নিজের বাবাকে সব কিছু খুলে বলে যে শিন ওর উপরে কতটা অত্যাচার করেছে। তবে এগুলো শোনার পর উল্টো মার্কুইস ওকেই চড় মারে। আশেপাশের লোক তখন জিয়াংকে চরিত্রহীন বলে খারাপ খারাপ কথা বলতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে এই বাচ্চার বাবাকে। সবাই মিলে ওকে চারোদিক থেকে প্রায় আষ্টেপৃষ্টে ঘিরে ধরে, যেগুলো দেখে শিন এবং চাঙ্গান তো বেশ মজাই পাচ্ছিল। চিং আর সহ্য না করতে পেরে বলে ওঠে, মিস জিয়াংয়ের পেটে এই রাজ্যের রাজার বাচ্চা আছে। এটা শুনে কেউ তো এই কথা বিশ্বাস করে না, উল্টো তখন ওদেরকে কথা শোনাতে শুরু করে যে রাজা তো কখনো বাবা হতেই পারবে না। তোমাদের সাহস হয় কি করে রাজার নামে এরকম দুর্নাম রটানোর? এর জন্য তো ওকে শাস্তি দেওয়া উচিত। এতে তখন মার্কুইস একটি লাঠি নিয়ে আসে জিয়াংকে মারার জন্য। তবে তখনই সামনে ইয়ান চলে আসে এবং লাঠির বাড়ি ওর গায়েই লাগে। ইয়ান রেগে বলে, তোমাদের এত সাহস হয় কি করে জিয়াংয়ের ক্ষতি করার চেষ্টা করার? এটা বলে ইয়ান যখন পিছন দিকে ঘোরে, সবাই ইয়ানকে এখানে দেখে অবাক হয়ে যায়। মার্কুইসের রিয়াকশনটা দেখার মতো ছিল। সবাই মিলে তখন ইয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে সিং তো মনে মনে অনেক বেশি হিংসায় জ্বলছিল যে রাজা কেন জিয়াংয়ের জন্য এত কেয়ার করছে। এদিকে জিয়াংও তো অনেক বেশি অবাক যে সত্যি ইয়ান এই রাজ্যের রাজা। মার্কুইস তখন রাজার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে এবং জিয়াংকে বলে, আমি তো তোমার বাবা হই, তুমি বলো রাজাকে আমাকে ক্ষমা করে দিতে। জিয়াং তখন বাবার এই কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি তো আপনার মেয়ে হই, আপনি কি করে আমার সাথে এটা করতে পারলেন? ইয়ান শাস্তিস্বরূপ তখন শিনের বাবাকে মার্কুইস পদ থেকে সরিয়ে দেয় এবং নতুন মার্কুইস হিসেবে শিফ্যাংকে নিয়োগ দেয়। এখন থেকে শিফ্যাংই মার্কুইসের দায়িত্ব পালন করবে। শিন তখন উঠে দাঁড়ায় আর বলে, আপনি এটা করতে পারেন না, শিফ্যাংয়ের মতো একটা বাচ্চা এত বড় দায়িত্ব কি করে সামলাবে? এ কথা বলা মাত্রই মার্কুইস তখন উল্টো শিনকেই চড় মারে আর বলে, এত কিছু করার পরও তোমার শান্তি হয়নি, তারপরও কথা বলছো? এদিকে চাঙ্গান তখন ইয়ানকে বলে, মহারাজ আপনি এটা ঠিক করছেন না, কারণ আপনি জানেন এমপ্রেস কখনোই আপনার এবং জিয়াংয়ের সম্পর্ক মেনে নেবে না। ইয়ান এটা শুনে রেগে বলে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আর শিন এবং তোমার শাস্তি পাওয়া এখনো বাকি আছে। শাস্তিস্বরূপ আমি তোমাদেরকে 10 বছরের স্যালারি কেটে নিচ্ছি এবং এখন থেকে 1 বছর তোমরা ঘরবন্দি হয়ে থাকবে, মানে ম্যানশন থেকে বেরোতে পারবে না কারোর অনুমতি ছাড়া। তখনই সেখানে রাজমাতা এসে হাজির হয়। রাজমাতা এখানে আসতে না আসতেই শিনের অনেক কেয়ার করতে শুরু করে। আসলে সে তো এখানে ঘটে যাওয়া সমস্ত কিছু জানতো না এবং জানতো যেহেতু ইয়ান কখনো বাবা হতে পারবে না, তার মানে শিনের গর্ভে যে সন্তান আছে সেই রাজা হবে। এদিকে জিয়াং রাজমাতাকে গ্রিটিং করার জন্য নিচু হলে তখন সেখানে ইয়ান এসে ওকে উঠতে বলে, যেটা দেখে তখন রাজমাতা অনেক বেশি রেগে যায় আর বলে, আমি কি ওকে উঠতে বলেছি নাকি? আর জিয়াংকে বলে, তোমার সাহস হয় কি করে তুমি রাজাকে সিডিউস করো? ইয়ান বলে, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না, জিয়াং অনেক ভালো একটা মেয়ে। রাজমাতা বলে, তুমি কেন ওকে এরকমভাবে প্রোটেক্ট করছো? কোথাও ওর পেটে যে সন্তান আছে সেটা তোমার নয় তো? ইয়ান তখন হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় আর মনে মনে ভাবে, যদি এখনও সবার সামনে বলে দেয় জিয়াংয়ের পেটে ওর সন্তান আছে, তাহলে এখানে থাকা সবাই জিয়াং এবং ওর সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে। তাই ইয়ান তখন বলে, না, জিয়াংয়ের পেটে যে সন্তান আছে সেটা আমার নয়, আসলে জিয়াং আমাকে একবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তাই আমি ওর এত কেয়ার করছি। তাছাড়া আপনারা তো জানেনই আমি কখনো বাবা হতে পারবো না, এছাড়া আর অন্য কোনো কারণই নেই। এটা শুনে জিয়াং তো হতবাক হয়ে যায় আর কি বলবে বুঝতে পারে না। রাজমাতা আশ্বস্ত হয় আর বলে, যেহেতু ও তোমার প্রাণ বাঁচিয়েছে তাহলে তোমারই ওর কেয়ার করা উচিত। এরপর সবাই সেখান থেকে চলে গেলে ইয়ান যায় জিয়াংয়ের সাথে কথা বলার জন্য, ওকে বোঝানোর জন্য। তবে জিয়াং বলে, আমি আপনার প্রাণ বাঁচিয়েছি বলে আপনি আমার এত কেয়ার করছেন, আমাকে থাকার জন্য জায়গা দিয়েছেন, এটাই অনেক। আপনি আমার সাথে আর কথা বলতে আসবেন না, না হলে সবাই আপনার চরিত্রেই আঙুল তুলবে। এটা বলে সেখান থেকে জিয়াং চলে যায় এবং বাড়িতে এসে ও অনেক কান্না করতে থাকে, এটা ভেবে যে ইয়ান কিভাবে ওকে ধোকা দিতে পারলো।
এদিকে ইয়ানও তো বাইরে এসে দাঁড়িয়েছিল জিয়াংয়ের সাথে কথা বলবে বলে। তবে চিং এসে ওর কাছে ক্ষমা চায় আর বলে মিস জিয়াং কিছুতেই আপনার সাথে দেখা করতে রাজি হয়নি। ইয়ান বলে কোনো ব্যাপার না, যতদিন না ও রাজি হবে ততদিন আমি এখানে এসে অপেক্ষা করব। এভাবে 1 মাস কেটে যায়। ইয়ান তো প্রত্যেক দিনই এখানে এসে জিয়াংয়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করত। শিফাং এটা দেখে এবং এই কয়দিনে ইয়ানের অবস্থা তো বেশ খারাপই হয়ে গিয়েছিল। শিফাং বলে তুমি এভাবে আর কতদিন দাঁড়িয়ে থাকবে? এর উত্তরে তখন ইয়ান বলে যতদিন না জিয়ান আমার সাথে দেখা করছে ততদিন আমি এখানেই অপেক্ষা করব। এটা শুনে শিফাং ভিতরে চলে আসে এবং নিজের বোনকে বলে আপু এবার তোমার ওনাকে ক্ষমা করে দেওয়াই উচিত, কারণ সে বলেছে যতক্ষণ না তুমি নাকি দেখা করবে না ততক্ষণ সে এখানেই দাঁড়িয়ে থাকবে। তাছাড়া এই 1 মাসের প্রায় প্রত্যেক দিনই ইয়ান এখানে এসে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করে, ওর অবস্থাও খুব একটা ভালো না। এবার এটা শুনে জিয়াং ঠিক করে যে ও ইয়ানের সাথে দেখা করবে। হয়তো ইয়ানের ওই সময় ওই কথাগুলো বলার পিছনে কোনো কারণ ছিল। এদিকে ইয়ান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলই, তখনই সেখানে গার্ড 1 চলে আসে আর বলে অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, আপনাকে এক্ষুনি যেতেই হবে। এতে করে ইয়ানকে সেখান থেকে তাড়াতাড়ি যেতে হয়। এদিকে ইয়ানের সাথে দেখা করার জন্য জিয়াংও তখন বের হয়, তবে ইয়ান তো ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল, যেটা দেখে জিয়াংয়ের অনেক বেশি কষ্ট হয়। অপরদিকে আমরা দেখতে পাই শিন এবং চাংআন তখন রাজমাতার কাছে আসে এবং রাজমাতাকে বলে জিয়াংয়ের পেটে যে বাচ্চাটা আছে সেটা নাকি আসলেই ইয়ানের, আমি খবর পেয়ে জানতে পেরেছি। আসলে এই রাজমাতা ইয়ানের আসল মা ছিল না, বরং সৎ মা ছিল এবং এ হচ্ছে চাংআনের আসল মা। রাজমাতা বলে আমি আগেই জানতাম যে ওটা আসলে ইয়ানের বাচ্চা। চাংআন বলে তাহলে এখন আমরা কি করব? রাজমাতা বলে আমিও সেটাই ভাবছি যে এখন কি করব। শিন তখন বলে চিন্তা করবেন না, আমার কাছে প্ল্যান আছে। এটা বলে ও রাজমাতার কানে কানে প্ল্যান বলে। প্ল্যান শুনে রাজমাতা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা জিয়াংকে তখন দেখতে পাই, তখন সেখানে একটি গার্ড চলে আসে এবং জিয়াংকে খবর দেয় শিফাং আজ স্কুলে গিয়েছিল এবং স্কুলের দুষ্টু ছেলেরা শিফাংকে অনেক বুলি করছে, তারা ওর কথা শুনছে না কিছুতেই। জিয়াং এতে নিজের ক্যারেজ তাড়াতাড়ি বের করতে বলে, ও সেখানে যাবে। অপরদিকে আমরা দেখতে পাই যে আসলে শিফাংকে বুলি করার এই প্ল্যানটা শিনেরই ছিল, কারণ ওরা জানতো যে জিয়াংকে যতক্ষণ না ম্যানশন থেকে ওরা বের করতে পারবে ততক্ষণ জিয়াংয়ের ওরা কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে স্কুলে সেই বাজে ছেলেগুলো শিফাংকে অনেক বাজেভাবে মেরেছিল, তার সাথে ওরা শিফাংয়ের বোন মানে জিয়াংকে নিয়েও অনেক বাজে বাজে কথা বলছিল। তখনই সেখানে জিয়াং নিজের গার্ডের সাথে চলে আসে। এবার সেই গার্ডের কাছে তলোয়ার ছিল, যেটা দেখে বাচ্চাগুলো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। শিফাংয়ের এই অবস্থা দেখে জিয়াং অনেকটা কষ্ট পায়। তখন আমরা দেখতে পাই আড়াল থেকে কেউ জিয়াংয়ের দিকে তীর তাক করে আছে। ততক্ষণে সেখানে ইয়ানও খবর পেয়ে পৌঁছে গিয়েছিল। ইয়ান তখন দেখতে পায় ওই লোকটি জিয়াংয়ের দিকে তীর চালাচ্ছে। এতে তাড়াতাড়ি সামনে ইয়ান চলে আসে, যার কারণে তীরটা তখন ইয়ানের গায়ে লাগে, যেটা দেখে জিয়াং তো অবাক হয়ে যায়। তখন সেখানে গার্ড আন চলে আসে এবং একটি বিষাক্ত সুই দিয়ে সেই লোকটিকে মেরে ফেলে। এদিকে ইয়ানের অবস্থা তো বেশ খারাপ হয়ে যায়, যেটা দেখে জিয়াং তো কান্নাকাটি করতে শুরু করে। ইয়ান তখন বলে তুমি কি এখন আমাকে ক্ষমা করতে পেরেছো? জিয়াং বলে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার ওই কথাগুলো বলার পিছনে কোনো কারণ ছিল, তবে ইয়ানের এখানে মনে হচ্ছিল ও হয়তো আর বাঁচবে না। জিয়াং বলে চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। তবে ইয়ান তখন সেখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে জিয়াং তো আরও জোরে কান্না করতে থাকে। এরপর আমরা ইয়ানকে অজ্ঞান অবস্থায় তখন দেখতে পাই। ডাক্তার জিয়াংকে বলে যে তীরটা দিয়ে রাজাকে মারা হয়েছে সেই তীরে বিষ মাখানো ছিল, যার কারণে রাজার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এখন তার জ্ঞান কবে ফিরবে সেটা আমি বলতে পারছি না। এটা শুনে জিয়াং তো আরও বেশি কান্নাকাটি করতে থাকে। অপরদিকে এই খবর তখন এদের কাছেও পৌঁছে যায়। এতে তখন ওরা আরও বেশি খুশি হয়ে যায়। ইয়ান না থাকলে সরাসরি তো চাংআন রাজ্য দখল করে নিতে পারবে, আর ইয়ান না থাকলে ওরা খুব সহজেই জিয়াংকেও মেরে ফেলতে পারবে, তাই ওদের চিন্তা করতে হবে না। ওরা 3 জন তো তখনই জিয়াংকে মারার জন্য আসে, সাথে করে ওরা নিজেদের গার্ডদেরকেও নিয়ে এসেছিল। তবে জিয়াংয়ের তেমন কোনো ক্ষতি করার আগেই
তখন সেখানে ইয়ান চলে আসে আর বলে এখানে কি হচ্ছে। আসলে ইয়ানের তো আগেই জ্ঞান ফিরে এসেছিল। ইয়ানকে জীবিত দেখে এরা তো পুরো অবাক হয়ে যায়, কারণ ওরা ভেবেছিল ইয়ান হয়তো মারা গিয়েছে। রাজমাতা এবার নিজেকে বাঁচানোর জন্য নাটক করে বলতে থাকে, আমরা তো এখানে তোমাকে দেখতে এসেছিলাম যে তুমি কেমন আছো। ইয়ান বলে আচ্ছা তাই নাকি। রাজমাতা বলে হ্যাঁ, এখন যেহেতু তুমি ঠিক আছো তাহলে আমরা চলে যাই, আমাদের তো এখানে কোনো প্রয়োজন নেই তাই না। এটা বলেই ওরা তিনজনই সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে। এরপর জিয়াং তো ইয়ানের অনেক বেশি কেয়ার করতে থাকে। জিয়াং সেখান থেকে কিছু একটা আনার জন্য যেতে চাইলে ইয়ান ওর হাত ধরে ফেলে আর যেতে দেয় না, এমনকি বুকে ব্যথার অভিনয়ও করতে থাকে। জিয়াং ওকে নিয়ে চিন্তা করতে শুরু করলে ইয়ান ওকে এক টান দেয় এবং সোজা নিজের কোলে বসিয়ে নেয়। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে গার্ড ওয়ান হাজির হয় আর এই দৃশ্য দেখে তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করে নেয়। গার্ড ওয়ানের পরে বলে যে রাজমাতা এখন পর্যন্ত যা যা অপরাধ করেছিল তার সমস্ত প্রমাণ আমি খুঁজে বের করেছি। এটা বলেও সমস্ত প্রমাণ ইয়ানের হাতে দেয়। ইয়ান এটা দেখে বেশ খুশি হয়ে যায়। এদিকে এরা তো অনেক বেশি রেগেছিল, একের পরে এক সব প্ল্যান ভিজতে গিয়েছে, তাই এবার ওদেরকে নতুন কিছু করতে হবে। পরের দিন জিয়াং সুন্দর করে সেজে রাজসভায় আসে, কারণ আজকে ইয়ানোকে রাজ্যের রানী হিসেবে ঘোষণা দেবে। তখন গার্ডওয়ান ডিক্রি পড়ার মাধ্যমে রাজসভায় ঘোষণা করে আজ থেকে জিয়াং হচ্ছে ওদের নতুন রানী। তার উপরে ইয়ান এখানে রাজমাতার সমস্ত জারিজুরি শেষ করারও প্ল্যান করে এসেছিল, যে তোর কাছে রাজমাতার বিরুদ্ধে সমস্ত প্রমাণই ছিল আর কি। এমনকি আগের যে রাজা ছিল মানে ইয়ানের বাবা আর কি, তাকেও তো রাজমাতাই খুন করেছে। ইয়ান সমস্ত প্রমাণ মন্ত্রীদের হাতে পৌঁছে দেয়। এতে সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে রাজমাতা আসলে কতটা খারাপ একটা মানুষ। ইয়ান তো সাক্ষী হিসেবে সেখানে একজন সার্ভেন্টকেও এনেছিল, যে সার্ভেন্টকে দেখে রাজমাতা তো অনেক বেশি ঘাবড়ে যায়। আসলে এই সার্ভেন্ট ছিল রাজমাতার বোনের সার্ভেন্ট। মেয়েটি তখন সবাইকে বলে আমার মুখের এই অবস্থার জন্য রাজমাতাই দায়ী এবং সেই নিজের বোনকে খুন করেছে, কারণ রাজমাতা কখনোই মা হতে পারত না। চাঙ্গান তো তার আসল ছেলেই না, বরং চাঙ্গান হচ্ছে রাজমাতার বোনের ছেলে। সে নিজের বোনকে হত্যা করেই চাঙ্গানকে চুরি করে এনেছিল। এটা শুনে চাঙ্গান রেগে যায় আর রাজমাতাকে জিজ্ঞেস করে আপনি কি সত্যি আমার মাকে মেরেছেন। রাজমাতা বলে দেখো এসব কিছু আমি তোমার ভালোর জন্যই করেছিলাম। তবে চাঙ্গান অনেক রেগে নিজের হাত ছাড়িয়ে নেয়। রাজমাতা এবার ইয়ানকে বলে হ্যাঁ আমি এসব কিছু করেছি, এখন তুমি আমাকে কি করবে, মেরে ফেলবে তো? কিন্তু আমি মরলে তোমার বাচ্চা এবং বউ দুজনকেই মরতে হবে। তখনই হঠাৎ করেই জিয়াংয়ের ডেলিভারি পেন হতে শুরু হয়ে যায়, যেটা দেখে ইয়ান তাড়াতাড়ি ওকে কোলে তুলে নেয় আর রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যায়। ও বাইরে অপেক্ষা করছিল কখন বাচ্চা হবে এই জন্য। গার্ড ওয়ান তখন সেখানে এসে বলে রাজ্যের কিছু লোক আপনার সাথে দেখা করতে এসেছে। ইয়ান এতে রাজসভায় চলে আসে। মূলত রাজ্যের এই লোকেরা এখানে এসেছিল কারণ অনেক দিন ধরেই রাজ্যে বৃষ্টি হয় না, সেই সমাধান চাইতেই। তবে তখনই হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা দেখে চাঙ্গান, শিন এবং রাজমাতা তিনজনেই তো মোটেই খুশি হয় না, কারণ এই একটাই উপায় ছিল জিয়াংকে ফাঁসানোর। বৃষ্টি না হলে ওরা পুরো রাজ্যে ছড়িয়ে দিত জিয়াং একটা অশুভ মেয়ে। তারপরও জিয়াংকে রানী বানানো হয়েছে, এই জন্য গড ওদের উপরে রেগে গিয়ে অভিশাপ দিয়েছে। এতে করে গ্রামের লোকেরা তখন জিয়াংকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলতো। তখনই সেখানে চিং চলে আসে এবং জানায় জিয়াং দুইটা যমজ সন্তানের জন্ম দিয়েছে, একটা ছেলে এবং একটা মেয়ে। এটা শুনে ইয়ান তো খুশি হয়ে যায়। রাজ্যের লোকেরা তখন জিয়াংয়ের অনেক প্রশংসা করতে থাকে আর বুঝতে পারে যে ওদের নতুন রানী একদম পারফেক্ট হয়েছে। এরপর ইয়ান রাজমাতা, শিন এবং চাঙ্গানের শাস্তি দেওয়ার জন্য বসে এবং রাজমাতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার সাথে চাঙ্গান এবং শিনকে জেলে বন্দি করার আদেশ দেওয়া হয়। এরপর আমরা বেশ কিছুদিন পরে সিন দেখতে পাই। তখন জিয়াং এবং ইয়ান নিজেদের দুই ছেলে মেয়েকে কোলে করে রাজসভায় আসে এবং এরা তো এখানে খুব সুখে শান্তিতেই বসবাস করছিল। এই সিনের মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।